গত 10 তারিখ পররাষ্ট্রনীতি সংস্কার নিয়ে আমার করা একটা এপিসোডের পর অনেকে অনুরোধ করেছেন যেন আমি ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ এবং আমাদের করণীয় নিয়ে ভিডিও করি। আপনারা জানেন আমার গুরু খলিল ভাই, উনিও আমাকে ইমেলে তার যে মতামত জানাইছেন সেখানেও তিনি বলছিলেন যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আমি সেখানে কথা বলি নাই আগের এপিসোডে। ভারতের কূটনীতি বোঝা কোনো জটিল বিষয় না, কিন্তু আমার বুবু কাটালানি হাসিনা এই সহজ বিষয়টাকে আমাদের কাছে জটিল করে তোলার চেষ্টা করেছেন। অবশ্যই এটা ভারতেরই বুদ্ধি। তিনি নাকি ভারতকে যা দিচ্ছেন তা তারা সারা জীবন মনে রাখবে, তাই না? হ্যাঁ, দেখেছেন তো কি দিছে আর আমরা কি পাইছি তা আজকে দেখবো। এই ভিডিওটা শুধু আমাদের সরকারের জন্য না, কূটনীতিকদের জন্য না, বরং কৃষক, ছাত্র, জনতা সহ বাংলাদেশের সকল নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমাদের একমাত্র শত্রু হইল ভারত। জি না, আমরা একা তাকে শত্রু জ্ঞান করি না, তারাও আমাদের শত্রু বলেই মনে করে। এই শত্রু শত্রু খেলা তারাই শুরু করেছে, আমরা শুরু করি নাই। এটা আমার অনুমান না, আজকে প্রমাণ করবো এবং সবাই জানাবো প্রমাণ সহকারে। না হইলে বিপ্লবকে ব্যর্থ করার যেসব চেষ্টা ভারত করবে তা মোকাবেলা করা আমাদের দিয়ে সম্ভব হবে না। গত 16 বছর হাসিনা যেভাবে আমাদের সরকারের সব দপ্তরে ভারতের স্থানীয় দালালদের ঢুকাইতেছে, তাতে আমাদের জন্য নতুন করে সব ঢেলে সাজানো ছাড়া কোনো গতি নাই। যাই হোক, অনেক কথা আছে, তাই চলেন প্রথমেই দেখে নিই ভারতের কূটনীতিক দর্শন কি বলে। তারা কিভাবে আমাদের দেশটাকে দেখে, তারা কিভাবে কূটনীতিকে দেখে, কূটনীতি তাদের কাছে কি। ভারতের কূটনীতিতে চাণক্য কৌটিল্যকে তাদের মন্ত্রগুরু বলে মনে করে। এই কৌটিল্য হলো খ্রিস্টপূর্ব 300 শতাব্দীর দিকে ভারতবর্ষের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্র পরিচালনার উপর একটা বই লিখেছিলেন অর্থশাস্ত্র নামে। এই বইটা প্রায় দ্বাদশ শতাব্দী পর্যন্ত প্রাচীন ভারতে ব্যবহার করা হইতো। তবে ভারতে মুসলিম সাম্রাজ্যের বিস্তারের পর থেকে এই বইটা কেউ আর খুঁজে পায় নাই। মুসলমান শাসনকর্তারা ভারতের প্রাচীন ফিলোসফিকে জয় বাংলা করে দিছিল। যাই হোক, পরে 1905 সালে আবার সবার অজানা এই মাস্টারপিস ভারতের একজন কৃষক উদ্ধার করছিল এবং একজন সাধারণ ব্রিটিশ সেই বইটা ভারতে সংরক্ষণ করার ব্যবস্থা করে। আর বর্তমানে এই অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র ভারতের প্রধানমন্ত্রী মোদী, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর থেকে শুরু করে অনেক নতুন পুরান নেতার রাজনৈতিক আদর্শে পরিণত হয়েছে। ভারত আবার কৌটিল্য ইকোনমিক কনক্লেভ করার মাধ্যমে এই দর্শন সবার কাছে খাওয়াইতে চায়, দেখাতে চায় এটা আমাদের অরিজিনাল জিনিস, বুঝছাও। এটা ইন্টারেস্টিং গল্প বলি এই কৌটিল্য প্রসঙ্গে। চন্দ্রগুপ্ত মৌর্যকে কৌটিল্য মানে তার প্রাইম মিনিস্টার সামান্য পরিমাণে খাবারের সাথে একটু একটু করে আর্সেনিক মিশাই দিত, মানে সেকো বিষ যেটাকে বলে। কেন? উদ্দেশ্য ছিল যে একটু একটু করে বিষ খাওয়াইলে তার শরীরে বিষের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, যাতে শত্রুরা তাকে বিষ প্রয়োগে হত্যা করতে না পারে। এটা কিন্তু খুব সাইন্টিফিক, কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানও মিথ্রিডাটিজম বলে একটা শব্দ আছে। এর মাধ্যমে অল্প অল্প মাত্রা বিষ গ্রহণ করিয়া বিষের প্রতি প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সম্ভব। ঠিক যেভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় না ব্যাকটেরিয়ার, জীবাণুর, ওই রকম আর কি উনকা। তো কথিত আছে যে একবার চন্দ্রগুপ্ত মৌর্যের রানী দুর্ঘটনাক্রমে খাবারটা একটু খেয়ে ফেলে, আর্সেনিক যুক্ত খাবার। রানী তখন সন্তান সম্ভব ছিলেন, তো বিষাদ প্রভাব থেকে তার অনাগত সন্তানের বাঁচানোর জন্য রানীর পেট চিরা কৌটিল্য শিশুকে বাইর করছিল। এটাই হইতেছে ইতিহাসের প্রথম সিজারিয়ান সেকশন, বুঝাও। এই ছেলের নাম হইতেছে বিন্দুসার। বিম্বিসার না আবার কলে বিন্দুসারের ছেলে হইতেছে সম্রাট অশোক। বুঝা গেছে? জীবনানন্দের বর্ণনা সেন যখন পড়ি না, উঠি লেখা আছে না, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। এই বিম্বিসার অশোক বইলা একটা ধাঁধা লাগাই দেন কিন্তু জীবনানন্দ। বিন্দুসার অশোক হইলে পিতা পুত্র হইতো, তাই না? যেটা না করে একটা টুইস্ট দিছে বিম্বিসার কইয়া। এখানে এসে মনে হয় আসলে কি ঠিক পড়তেছি না ভুল পড়িছি না, তো সেই সময়টা ধূসর হয়ে যাওয়ার জন্য এরকম হয়েছে নাকি? বুঝাও কি সুন্দর এটা কাব্যিক একটা মোহের মধ্যে ফেলা দেয়, বুঝেছেন জীবনানন্দের? এটা কলে মুন্সিয়ানা। তো আমার কাছে ওই যে পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এই লাইনের চাইতে ওই যে বিম্বিসার অশোকের ধূসর জগতে এই লাইনটা আরো বেশি কাব্যিক বলে মনে হয়। যাই হোক, কাব্যবাদ দিই, আসল আলাপে আসি। কেন কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে আমাদের জানা এবং বোঝা জরুরি। ভারত আমাদের শত্রু রাষ্ট্র না বন্ধু রাষ্ট্র? এই প্রশ্ন সবাই করলেও কোন রাজনৈতিক দল কখনোই সরাসরি উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, ভয় পায় আর কি। কখন ভারত তাদের গদি নড়ায় দেয়, তাই বলে সবাই যে কবে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র তা কলে না। এটাই আমাদের সমাজে ইনশাল্লাহ বলার মতোই সত্য। হাসিনা বাবুর আমলে তো ভারতকে বন্ধু বলাটা একটা ফ্যাশন ছিল। বাংলাদেশের কোন জাতীয় অর্জনে ওই ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রী, মুখ্যমন্ত্রী আগমন খুব কমন ছিল না, সাধারণ ঘটনা ছিল না। কিন্তু হঠাৎ কি হইলো যে ময়ূক পাগলা হইয়া গেল। এই দেখিছেন এডিটর সাহেব, ওটা দেখান না, আমি তিরিং বিরিং করে লাফায় না, দেখান না। হুক কলে তারেক হেভি টাপাইছে, ওই যে গণ অধিকারের তারেক, বুঝাও। তারেকের ভিডিওটা দেখা, যে তারেক কি কইছিল যে জামাতকে আপনার পাঁচাত কামড় দিছে, দেখান না এটা। বাবর কে? বাবর কে? কে? বাবর ভারতের বাপ। হ্যাঁ, বাবর ভারতের বাপ। বাবর ভারতের বাপ। আচ্ছা ঠিক আছে, আপনার ঠিক আছে। সমস্যা কি বলেন তো? আমার 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 সমস্যা হচ্ছে জামাতি এবং জেহাদিরা। বন্ধ করতে পারবেন? কেন জামাতিরা আপনার পাশে কামড় দিয়েছে বলেন? বিজেপির নেতারা উল্টা পাল্টা বলা শুরু করলো, এই দেখেন ভিডিও দেখেন। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। দাদা, আমরা বড় ভাই হিসেবে
চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর দরকার হইল, দেখেছেন? আরো কত কি। আসলে বাংলাদেশের সাথে ভারতের কোনো বন্ধুত্ব সম্পর্ক নাই, কখনো ছিল না। তবে ভালো সম্পর্ক আছে তার সেবাদাসী হাসিনা, তার দল আওয়ামী লীগের সাথে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা ভারতে কাজ করেছেন তারা সবাই জানেন যে ভারত আমাদের কতটা নিচু চোখে দেখে। যারা ঘুরতে গেছেন, চিকিৎসা নিতে গেছেন, তারা জানেন যে মুম্বাইতে তো বাংলাদেশের পাসপোর্টধারীদের তারা হোটেলে বুকিং পর্যন্ত দেয় না, দেখেছেন? হাসিনার আমলেও ভারত শুধু আমাদের থেকে সুবিধাই নিছে, কিচ্ছু দেয় নাই। ট্রানজিট নিছে, চট্টগ্রাম পোর্ট দিয়ে মালামাল পরিবহনের অনুমতি নিছে, বাংলাদেশকে ভারতের মনোপলিতে পরিণত করেছে, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিছে। বিনিময়ে আমরা কি ওই মুজিবের আমলে স্বাক্ষর করা ফারাক্কার ন্যায্য পানির হিস্সা পাইছি? পাই নাই। আমরা কি হাসিনার আমলে তিস্তা চুক্তি দিয়া পানির ন্যায্য হিসাব পাইছি? পাই নাই। তার কারণ কি? কারণটা হইতেছে কৌটিল্যের একটা থিওরি আছে, মান্ডালা থিওরি। মান্ডালা নেলসন মান্ডেলা না, মান্ডালা মন্ডো থিওরি আর কি। তার মানে কোন রাজার পাশের রাজ্য তার বন্ধু না, পাশের রাজ্য হইল তার বন্ধু, বুঝছা? চলেন একবার ম্যাপ দেখে আসি। ভারতের আশেপাশে যত রাষ্ট্র আছে তার মধ্যে একমাত্র বাংলাদেশের সাথে তার কথিত বন্ধুত্ব ছিল, মানে একমাত্র সেবাদেশী হাসিনার মাধ্যমে সে বন্ধুত্ব ছিল। কিন্তু পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এমনকি মিয়ানমারের সাথে ভারতের অত ভালো সম্পর্ক না, তাই না? বন্ধুত্ব নেই। বাংলাদেশে ভারত প্রভু তার সেবাদাসী হাসিনাকে একটা চুষ্টি দিয়া বুঝ দিছে, ওই যে তো বন্ধু। এটাও আসলে একটা কৌটিল্য মতে ভারতের পররাষ্ট্রনীতির একটা অংশ বলে। এটা আমরা দেখবনি, হাসিনা ফাসিনা কিছু না। এটা বোঝার জন্য চলেন দেখি কৌটিল্যের পররাষ্ট্রনীতিতে কি লেখা আছে। কৌটিল্যের পররাষ্ট্রনীতিকে বলে 6-fold পলিসি, মানে 6 স্তরের পলিসি। এটা একটা সংস্কৃত খটোমটো বাংলা আছে, ষটগুণ্য সিদ্ধান্ত। যাই হোক, আমি ইংলিশটাই কব, কারণ ইংলিশে কইলে তো ঠিকই কইছি, তাই না? তো যাই হোক, এই 6-fold পলিসি অনুযায়ী পররাষ্ট্রনীতি 6 ভাবে পরিচালনা, 6 ভাবে, বুঝছাও? কি কি? শান্তি, যুদ্ধ, নিরপেক্ষতা, আগ্রাসন, জোট এবং দ্বৈত নীতি। হ্যাঁ, বুঝছাও? 6টা। তো প্রথম আলাপ হইতেছে শান্তি নিয়ে, মানে কৌটিল্যের শান্তি নীতি কি কূটনীতিতে। কৌটিল্য কয় যে একজন রাজা তখনই শান্তি স্থাপন করবে যখন সে দেখবে যে শত্রু রাজা তার ক্ষতি করার সামর্থ্য রাখে। তার মানে হলো দৌড়ের উপরে রাখতে পারলে ভারত শান্তির কথা বলবে, বুঝছাও? 2001 সালের বাড়িতে সীমান্তে আমাদের তৎকালীন বিডিআর এর মাইরের কথা মনে আছে না? এডিটর সাহেব খালি মাইর হবে, মাইরের সাউন্ড হবে। কেমনে তাদের বিএসএফ কে আমাদের বিডিআর জওয়ানেরা দৌড়ের উপরে রাখিছিল, মনে আছে না? হ্যাঁ, তো তখন ভারতের অনেক সৈন্য মারা গেলেও ভারত কিন্তু আমাদের সাথে শান্তি স্থাপন করেছিল, কারণ তারা বুঝেছিল যে বাংলাদেশ তাদের দৌড়ের উপরে, দাবরানির উপরে রাখতে পারে।